কাস্টিং এর কথা যদি বলতে হয়, আমরা যে কাকে কাকে ধরে মানে এখান থেকে ওখান থেকে এখান থেকে তাকে তাকে ধরে যে আসেন আপনাকে একটা এটা করতে হবে, তো এই এক্সপিরিয়েন্সটা খুব ডেফিনেটলি এটা মানে মজার ছিল, বাট অফকোর্স এটা একটা সোজা জার্নি ছিল না। তো এই যে যেখান থেকে যাকে তাকে ধরে অভিনয় করাইতে হবে, কেন করাইতে হবে, আমার এটা একটা জানার ইচ্ছা। একটা কাস্টকে যখন তুমি স্ক্রিনে দেখবা, তুমি যাতে কিছুতেই না মনে করো যেটা কাস্ট করা হয়েছে বা একে দিয়ে শুটিং করা হচ্ছে, তোমার যদি মনে হয় এই লোকটা এখান থেকে বসেছিল, এই লোকটা অ্যাক্সিডেন্টালি বোধহয় ক্যামেরা করছে, এই পারসেপশন তৈরি করার জন্য আমি মূলত মানে অন্যদিন ছবিটা যারা দেখবে তারা দেখবে অনেকগুলো চরিত্র, তাদের সবারই মনে হবে যে এরা বোধহয় এখানেই ছিল। সেই জন্য একটা আইডিয়া ডিবাঙ্ক করতে পারি আমরা, মানে মফিজকে অন্যদিন একটা ক্রিটিক্যাল চরিত্র খুব ছোট্ট একটা জায়গায় দেখা যায়, কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা রোল দেখা যাচ্ছে। কিন্তু আপনার কি মনে আছে, আপনাকে যখন আমরা প্রথম বললাম যে ছবি ইয়া করতে হবে, আপনার সময়টা মনে আছে? আপনার সেই অনুভূতি কি ছিল? হ্যাঁ, আমি এটা ঠিক যে আমি ইয়েতে থিয়েটারে অভিনয় করেছি মঞ্চে, সেটা ঠিক আছে, কিন্তু ক্যামেরায় আমার অন্যদিন একটা বড় ঘটনা যে এইরকম একটা অভিনয়, মানে তার কোনো স্ক্রিপ্ট নাই, তার কোনো লাইন নাই, বলে আপনার এরকম একটা ক্যারেক্টার, কোনো ডিরেকশন নেই, বলে আপনি যাবেন হাঁটবেন চলবেন, আপনার যা ইচ্ছে তাই করবেন, একটু লাইন ধরে আমার একটু ইয়ে দেখেছিল। কিন্তু যখন বোর্ডে এঁকে এঁকে দেখাচ্ছেন সেটাই কোথায় কোথায় হাঁটবো যাবো, তখন আমি বুঝতে পারছিলাম না আমাকে কি করতে হবে। কিন্তু ওইটা আমার খুব ভালো লাগছিল যে এই আপনার ক্যারেক্টার কিন্তু এটা নাম ধরে দিচ্ছেন, নাম বলতে পারবেন না? নাম বলা যাবে। আচ্ছা, নাম ধরেন এক্স ওয়াই, এক্স, আপনি অমুক জায়গা থেকে এখানে এসে পড়েছেন, আপনার ভাষার টোন এরকম, আপনি এখান থেকে এই 4টা দিন 5টা দিন 6টা দিন আপনি এখানে থাকবেন, আপনি হাঁটাচলা করবেন এবং আপনার মানুষের সঙ্গে অ্যাকশন আপনার হবে, এটাই আমরা শুরু করি। তখন ওই ক্যারেক্টার মধ্যে আমাকে মানে রীতিমতো ঢুকতে হয়েছে, এবং ওটা আমাকে নিজে আমি যখন ইয়ে করছিলাম, গ্রুম করছিলাম, তখন আমি সত্যি ওই ক্যারেক্টার মধ্যে ঢুকে গেছি। এবং আপনার মনে আছে নিশ্চয়ই ওই, এবং আমাকে ওই নামে আপনারা ডাকছেন, মানে পুরো সেটের ক্রুর আমাকে ওই নামে ডাকছে। আমি যখন আমাকে বাসা থেকে গাড়িতে তোলা হলো, তখন ড্রাইভার ও বলছে যে ভাই কেমন আছেন, ওই নামে। ও সরি, আপনি তো বলেছেন আপনি কিন্তু তখন থেকে এই ক্যারেক্টার, এবং পুরো গাড়ি থেকে আপনার বাসা অব্দি যাওয়া পর্যন্ত একই ক্যারেক্টার আমি রোল প্লে করছি, একই ক্যারেক্টারে। আপনার সেটা ইয়েতে যখন গেলাম, অফিসে যখন সেখানে প্রত্যেক ক্রু আমাকে বলছে অমুক ভাই কেমন আছে। আমি সত্যি আমাকে ক্যারেক্টারে ঢুকতে খুবই হেল্প করছে, এবং ওই জার্নিটা তো দুর্দান্ত ছিল আর কি। কিন্তু আপনার ওই কথাটা মনে আছে? ওর একটা ঘটনা ঘটছিল, ও হচ্ছে যখন ক্যারেক্টারে এসে ব্রিফিং করে আমরা তো ইয়া করে দিলাম যে আপনি এইটা করবেন, আমরা ক্যামেরাটা আমরা নিয়ে লোকেশনে চুপচাপ বসে আছি, ফ্রেম করে বসে আছি, ও এসে না টিং করে ঘুরে বেড়াচ্ছে, ও ভাবতেছে ইয়া প্রোডাকশন কই, এখন প্রোডাকশনের লোকজন ওর দিকে তাকাচ্ছে না, কেউ ওর সাথে কথা বলতেছে না, পাশ দিচ্ছে ওর প্রোডাকশনের আশপাশে গিয়ে দাঁড়ায় আছে, দেখো ওরা পাত্তা দেয় না, কারণ আমরা তো চাচ্ছি না যে বাকি জন জানুক যে এ আমার ঠিক আছে। তো এই তখন আপনি যে ঘুরে হঠাৎ করে প্রথম কয়েক ঘন্টা যে আপনি একটু সেটা উদ্ভ্রান্ত ছিল এই কারণে যে হ্যাঁ এরকম আমার পরিচিত মানুষ কোনো কথা বলছে না, মানে মাঝে মাঝে না হয় কি ক্যারেক্টার থাকে, মানে ক্যারেক্টার থেকে যখন বেরিয়ে যায় তখন আবার অসুস্থ লাগে, আমি তো আবার আমাকে ক্যারেক্টারে ঢুকছি, এইটা আমার দুর্দান্ত হয়েছে। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন ছবিটা শেষ করে আমি মানে আমার ক্যারেক্টার শেষ করে যখন আমি বাসায় আসি, আমি তখন ওই ক্যারেক্টার থেকে আবার 6টা দিন একটা ক্যারেক্টারে মানে আমি কিন্তু মনে আসছে রুমি আমাকে বলছে মফিজ ভাই তোর ক্যারেক্টার থেকে বেরোতেই পারছে না, উনি তো এখনো ভাবছেন যদি ওখানে কথা বলছি। আমি যখন বাসায় ব্যাগটা নিয়ে, কাঁধে তো একটা ব্যাগ ছিল, ব্যাগ নিয়ে আমি রুমের সামনে দাঁড়িয়ে মানে স্বামী স্ত্রী বা বন্ধু যখন বাসার লোক যখন বাসার সামনে দাঁড়ায়, তার সামনে দাঁড়ায়, তখন যে একটা লুক, ও আমার ওই লুকটা ছিল না, কারণ আমি তো ওই ক্যারেক্টারের মধ্যে। তুমি কে? সেখানে রুমি বলে একদম তুমি কে, জাস্ট ও এটাই বলছে, দরজা খুলে একটু তাকাই বলছে তুমি কে, আমি তো অমুক। ও তো আওয়াজ করেছে তুমি মানে আমি তো অমুক থেকে তো অমুক জায়গা থেকে অমুক জায়গায় এসেছি, এখান থেকে এই করেছি। ও তো তবদাকে আমার দিকে তাকিয়ে আছে, এবং অনেকক্ষণ এই ঘরের মধ্যে ছিলাম, বোধহয় পরে আপনাদের বিচার দিয়েছে যে এই ক্যারেক্টার মধ্যে ছিল। আমি আরেকটা শেয়ার করতে চাই, যেটা হচ্ছে যে মফিজ বললো না যে 5 দিন 6 দিন, ও তো একটা ক্যারেক্টারের মধ্যে আসছে। এখন আমরা প্রথম মনে আছে যে প্রথম যখন কাস্ট অ্যান্ড ক্রুকে আমরা ছবিটা দেখালাম, তখন হচ্ছে মফিজ, এখন
ও তো জানে না যে এখানে আর কে ছিল, জানি শুধু 5 দিন ধরে ওকেই শুটিং করছে। ওই ছিল। ও হচ্ছে সেন্টার ক্যারেক্টার। আরো মজার ঘটনা আছে। আমার মনে আছে আপনি বলছেন যে তার মানে কি, মানে এতটুকু না, এটা কি হলো বুঝলাম না তো। এটা আরো মজার ঘটনা হচ্ছে ওখানে আমি তো যথারীতি আছি, একটা ক্যারেক্টার সঙ্গে পরিচয় হয়েছে, একটা সাধারণ ক্যারেক্টার। ধরেন যে এমনি ওখানে সেটের মধ্যে একটা লোক আমার বয়সের কাছাকাছি, তার সঙ্গে দুর্দান্ত বন্ধুত্ব হয়। প্রায় 3 দিনের জার্নিতে ওর সঙ্গে আমার প্রায় একদিন এক রাত আমার জার্নি হয় ওখানে সেটে। ওই জার্নিতে কথাবার্তা বলে বিদায় নিয়ে গেছে। বিদায় নিয়ে যাওয়ার পর এই পুরো 2 দিনে বা 3 দিন 4 দিন সেশন শেষ হয়, মানে আমার অভিনয়ের কাজ যখন শেষ হয়ে যায়, আমাকে এদের তো কোনো পাত্তাই দিচ্ছিল না। সেমন গভীর রাতে প্রায় 7-8টার দিকে আমাকে বলে আপনাকে ডাকছে, ক্রুরে এসে। কে ডাকছে বলে ডিরেক্টর আপনাকে। আমাকে গত 4টা দিন কোনো পাত্তাই দিল না, এখন ডাকছে মানে। আমি যাচ্ছি, যেমন ওখানে গেলাম, একটা বিশাল সেটের মধ্যে শুধু খাবার দাবার নিয়ে বসে আছে, আমার চোখে প্রায় জল আসে। এই 4টা দিন এমন অবজ্ঞার মধ্যে থাকলাম, 4টা দিন আমাকে এত সেলিব্রেট করা হচ্ছে। তারপর ভাতের লোকমা মুখে দিতে ভাবলাম, আচ্ছা আমাকে তো যে গুম করে সেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আচ্ছা আমি যে লোকটার সঙ্গে কথা বললাম, বন্ধুত্ব হলো, একদম আমি করে একটা মানে গ্রামের ছেলে, সরল মানুষ, এটাও কি মানে জুম করে ক্যারেক্টার। আমি বিশ্বাস করি না, আমি ডিরেক্টরকে বিশ্বাস করতে পারছি না। এবং পুরো সেটের মধ্যে ধরনের মানুষ আসে আর যায়, আসে যায়, শত শত হাজার প্রত্যেকটা মানুষকে মনে হচ্ছে ডিরেক্টর দ্বারা এগুলা মানে হ্যাঁ না, আমার প্রত্যেকটা মানুষটাই মনে হচ্ছে যে প্রত্যেকটা মানুষই ডিরেক্টর দ্বারা নির্দেশিত। এখানে আমার সঙ্গে এরা গেম খেলছে। ওই তখন মনে হলো আর কি, যখন আমি আমার এর মধ্যে পড়ে গেলাম। আপনার এই কথা বলার পর আমার একটা কথা মনে পড়লো, হারুন ভাই খুবই প্রিয় মানুষ ছিল, সুরি, উনি মারা গেছেন, ছবিটা দেখতে পারেননি, ছবিটা শেষ হওয়ার আগে উনি মারা গেছেন। তো উনি যে একটা কেন্দ্রীয় নেতার চরিত্র করছিলেন, যে সিট চায় কিন্তু সিট পায় না, সে ঘরে এসে গল্প করতে থাকে, বলে যে রাজনীতি তো একটা ফুটবল খেলার মতো, এই সারাক্ষণ মুজিব কোট পরে বসে আছে লোকটা, আর পিছনে একটা স্মিরনফের বোতল দেখা যাচ্ছে, মানে একটা ইশারা আছে। তো উনি একটা দলের সাথে একটা বাহাস হয়, একটা কিছু হয়, ছবিতে দেখলে অনেকে বুঝতে পারবেন। এদের সাথে তো 2-3 দিন কাজ করছি, এখন এক পক্ষ কিন্তু জানে না যে আরেক পক্ষ আসলে আমার সেট করা, বুঝতে পারছি। ঠিক তারা যেরকম ডাইনিং টেবিলে তাদেরকে 2 পক্ষের ডাকছি না, ডাকার পর ডাইনিং এ এরা 2 পক্ষ বসে কেউ কারোর সাথে কথা বলতে পারে, এরা এমন ঠিক হয়ে গেছে। এরা ভাবতেছে যে আমরা তো সেট করা ছিলাম, উনিও কি সেট করা, আর উনি ভাবতেছে আমি তো সেট করেছিলাম, এও কি সেট করা, মানে দুজন অবিশ্বাস চূড়ান্ত, কেউ ভাত খাচ্ছে না, কেউ কথা বলতেছে না, মুখ গম্ভীর। আপনি ডিরেক্টর হিসেবে আপনি ওখানে যে গেমটা প্লে করছেন, মানে এদের নিয়ে, মানে ক্যারেক্টারদের নিয়ে, আমি এটা খুবই কখনো কখনো খুব জনগণ সিরিয়াসলি মানে কি রে ভাই আপনি মানে স্কুইড গেমে একটা মানুষের সঙ্গে আমি কি বিহেভ করেছি, সেই লোকটা আবার আমার সঙ্গে বসে, বা ও আমার সঙ্গে কি বিহেভটা করেছে ওখানে, একসঙ্গে বসে খাচ্ছি, পরে আবার সব মিটমাট হয়ে যাচ্ছে বিষয়টা, এমন একটা ঘটনা আর কি। এবং তখন আপনার প্রতি সীমাহীন দোষারোপ করার একটা অংশ, এটা না করলে কি হতো, সত্যি না করলে কি এই ছবিটা হতো না। আমি ওই সময় ওই মুহূর্তের অনুভূতিটা হচ্ছিলাম। তবে পরে যখন দিন শেষে একটা কাজ দাঁড়ালো, তখন তো আসলে আমার নিজেরই খুব ভালো লাগছিল যে কেন এইভাবে অ্যাক্টর চুজ, এখনো একদম সাধারণ মানুষের ভিতর থেকে অ্যাক্টর বের করে তারপর কেন এইভাবে ছবিগুলো বানাতে হবে, মানে কারণটা কি, মানে ঠেকা কিসের ঠেকা, বা এটা কি হবে? এটাতে ঠেকা আছে, মানে একটা ঠেকা হচ্ছে যে আমাদের এখানে উইথ অল ডিউ রেসপেক্ট খুবই ভালো ভালো শিল্পী আছে, মানে যেমন আমি নামই বলতে পারি, মোশাররফ করিম কিন্তু আমার একজন খুবই প্রিয় শিল্পী। আমার যতটুকু বোঝাপড়া, আমি সামান্য যেটুকু পরিচালক বলছি, পরিচালক হিসেবে আমি বলতেছি, মোশাররফ করিম বাংলাদেশের একজন অত্যন্ত গুণী শিল্পী, যে একটা সার্টেন ক্যারেক্টারের বাইরে ক্যারেক্টার পায়, একটা স্টিরিওটাইপের বাইরে বের হইতে পারে নাই। এটা একটা চরম অবিচার একজন শিল্পীর। তার ফলে কি হবে, শিল্পীরা আস্তে আস্তে ফরম্যাটেড হবে। আমাদের এখানে প্রচুর শিল্পী কোনো না কোনো ফর্মে দেখবা সময়ের সাথে সাথে একটা ফরম্যাটেড, অনেকে আছে, বাবা তাও কিছুটা একটু এদিক ওদিক করছে, কিন্তু মোশাররফ করিম কিছু করতেই পারে না, মানে এবং নানান কারণেই করতে পারে না, ইন্ডাস্ট্রি অনেক ইয়া থাকে, স্টেরিওটাইপিং থাকে, অনেক রকম সমস্যা থাকে। এইটা আমাকে খুব পীড়া দেয় যখন আমি একটা কাস্টকে দেখি, যেমন শিকল ভয় করার সময় কিন্তু আমরা যে একদম ট্রাই করি নেই তা না,
হ্যাঁ, এমনকি অন্য দিনের সঙ্গে আমার মাথায় কিন্তু দু একজন ছিল যাদের এখানে এটা হতে পারে, কিন্তু আমি দেখতেছি যে ওনার নড়াচড়ার মধ্যে উনি ওই চরিত্রটা নিয়ে আসে। মানে আমি যে চরিত্র আমাকে ঢুকতে বলি সেই চরিত্র উনি ঢুকতে পারেন না। ওনার একটা টাইম বাইন্ডিং থাকে, উনি বাজে আছে কয়টা থেকে কয়টা, এরকম একটা ব্যাপার। এই যে ফ্লেক্সিবল শুটিং, যেটা গ্লোবালি সারা পৃথিবীতে আমার খুব প্রিয় একজন নির্মাতা নুরিবিলকে চিলানে তুমি বিহাইন্ড দ্য সিন দেখবা অনেক মাস্টার আর্টিস্ট কিন্তু তাকে মানে ওপেন চেক দেয়, ঠিক আছে? বা ওয়াঙ্কার ভাই, যে ওয়াঙ্কারের যে ছবিটা খুব বিখ্যাত, ওইটা না, যে আরেকটা হ্যাপি ভুলে গেলাম ছবিটার নামটা, মানে যেটা খুব বিখ্যাত, ওইটা না, যেটা সাউথ আমেরিকায় গিয়ে করলো, ওখানেও কিন্তু দেখা গেছে মাসের পর মাস খুব সেলিব্রিটির আর্টিস্ট নিয়ে উনি বসে আছেন একটা হোটেলে, এবং আর্টিস্টরা কিন্তু তার সাথে রাগ করছে, ঝগড়া করছে, কিন্তু তারা কিন্তু ছবিটার জন্য ওখানে বসে আছে। তো তুমি কিন্তু এখানে শিল্পী পাবা না, মাসের পর মাস তো দূরের কথা, দিনের পর দিন কিন্তু শিল্পী পাবা না, এবং পাইলেও তুমি তাকে এফোর্ড করতে পারবে না, তোমার একটা বাজেটের ব্যাপার আছে। কিন্তু আমি যখন ওইখানে কম্প্রোমাইজ করতে চাই না, যে না আমি একটা নির্দিষ্ট সময় একটা স্টিরিওটাইপ ক্যারেক্টারের একটা আর্টিস্ট, সেটা আমার অল্টারনেটিভ সলিউশন। মানে আমি আছে না যে তুমি টাইটানিক বানাইতে পারো, অথবা তুমি সুন্দরীও বানাইতে পারো, ব্যাপারটা এরকম যে তুমি টাইটানিক বানাইতে পারবে না, তাহলে তুমি এমন একটা ছবি বানাও যে ছবিটা আসলে টাইটানিক আলাদা বানাইতে পারবে, বা তুমি তো মানে জুরাসিক পার্ক বানাইতে পারবে না, বা তুমি জুরাসিক পার্ক না, যে ক্রিস্টোফার নোলানের যে ছবিগুলা ইন্টারস্টেলার বা ইন্টারস্টেলার ভালো ছবি, আরেকটা ওভাররেটেড ছবি আছে না, অনেকগুলো ছবি ওভাররেটেড মনে হয় আমার কাছে দেখতে হবে। তো ওই ধরো ওরা যে ফ্রেমওয়ার্কে কাজ করে, ওরা যে ফ্রেমওয়ার্কে বাজেট নেয়, ধরো আইম্যাক্সটার ওরা শুটিং করে না, ওরা গল্প দেখাচ্ছে এই ক্যামেরা পুরাই ফেলছি, ওই প্লেন জ্বালাই ফেলছি, এই গল্প তো দূরের কথা, আমি তো আমার মানে একটা কি বলবো, একটা আর্টিস্টের একটা মালাও আমি পড়াইতে পারি না, আমাকে তো ওই কনসার্নটা মাথায় রাখতে। তো তোমাকে যখন একটা ক্লস্ট্রোফোবিক সিচুয়েশনে ফেলে দেওয়া হয়, একজন ডিরেক্টর হিসেবে তুমি যখন বাংলাদেশে ঢাকা শহরে 2020 সালে বসে ছবি বানাচ্ছ, 2025 সালে ছবি বানাচ্ছ, তখন কিন্তু তোমাকে ওই সীমাবদ্ধতাগুলো কি করে, হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, যে হবে না গুলোকে ভাঙবাকে, তখন তুমি কি করবা, আউট অফ বক্স ঠিক আছে, যে আমি তো আছি মুভিসের মধ্যে তো এই ব্যাপারটা আছে, ওকে যদি আমি একটু গ্রহণ করি, আচ্ছা এটা তো ওকে এইভাবেই ডেলিভারি দেয়, তাহলে একটা কাজ করি, ওকে আমি এখানে ফেলাই দিলে কি, এটা আর্টিস্ট কিন্তু মানে উইথ অল ডিউ রেসপেক্ট, ডিরেক্টর কিন্তু আর্টিস্টকে মেটেরিয়াল হিসেবে ইউজ করে, যে এই মেটেরিয়ালটা এখানে ফেলাই দেয়, একদম এখানে ফেলাই দিয়ে দেখে যে লিভিং না কেমিক্যাল, মানে এটা কিন্তু কুকিং এর মতো। আমরা যখন রান্না করি না, আমরা রান্না করার সময় কি করি, মানে একটু বাড়াই দিই, মানে কোন রান্নায় আমি কিন্তু একবার যখন একটু রান্না একটু চিনি দিই, আবার কোনোটাতে একটুখানি অমুক মশলা দিই, অন্যটাতে একটু এই পাতা ছিঁড়ে দিই, মানে এটা কি তোমার ইম্প্রোভাইজেশন, তুমি জানো না যে ওটার কেমিক্যাল রিঅ্যাকশন কি হবে, কিন্তু তুমি তো শেফ হিসেবেই কাজ করতেছো, কিন্তু তুমি ইউ আর অ্যালাউইং দ্য মেটেরিয়ালস টু গ্রো ইন দেয়ার ওন স্পেস অ্যান্ড অন দেয়ার ওন জনরা। মানে ব্যাপারটা কিন্তু এরকম না, মুভিজকে আমি আগে যতই আলোচনা করি, আমার মনে হয় সেটাকে একটা টুকরাও অনেক চেষ্টা করছে আমার ডিরেকশনে, আমি একটা টুকরাও। আপনার মনে আছে যে আপনাকে একটা ভাব ব্যবহার করেছিলাম, তখন আমি ক্যারেক্টারে কিন্তু রিয়েলি মানে কেন মানে আমি তো ক্যারেক্টারই আছি, তখন আপনি কি একটা সব আপনি কি একটা ডিরেকশন দিচ্ছেন, যে ক্যামেরা নিয়ে আপনি কি একটা ডিরেকশন দিচ্ছেন, যখন ডিরেকশন দিচ্ছেন তখন তো আশেপাশে লোকজন আছে, সেটা অন্য লোক, অচেনা লোক, বাইরের লোক, বা আপনার নিজেরই সেট করেন হতে পারে। তো আমি তখন আপনি ডিরেকশন দিচ্ছেন যে ওকে এটা করতে বলে, এটা করতে, আমি তখন খুব রেগে গেছি, আপনি কে এখানে ক্যামেরাটা নিয়ে মানুষের নয়সেন্স ক্রিয়েট করতেছে। তখন না সাউন্ড লাইকে আমি দেখছি সাউন্ড একটু লুতুপুতু হয়ে গেল, কুকুরের বাচ্চা কুকুর করে না আস্তে করে চলে গেছে, ক্যামেরাটা নিয়ে গাড়াই ছিল, কিন্তু তখন আমার ফিল হয় না, কিন্তু তখন এটা শর্টটা শেষ করে চলে গেছে, তখন আমি ডিরেক্টর ইয়ে করলাম। না আচ্ছা এটা না বোঝারও ব্যাপার আছে, ডিরেক্টর হিসেবে এটা কিন্তু ভাইবেন না। আমি একটু একটা কথা বলতেছিলাম যে অনেকে মনে করে যে একটা সেটের মধ্যে ডিরেক্টর ইজ দ্য মোস্ট পাওয়ারফুল পারসন। আমি এটা স্যারকে সবসময় বলি, আমি সবসময় ফিল করি অ্যাজ এ ডিরেক্টর আমি সেটার মধ্যে সবচেয়ে ভালনারেবল পারসন। দেখতে পাওয়ারফুল না, কিন্তু আমি সবচেয়ে ফ্রেজাইল, যে কোনো মুহূর্তে আমি ভেঙে যাবো। বেশ কিছু প্রশ্ন আছে, আমি কিছু প্রশ্ন করি যদি বলতেন। আপনি কি ধরেন যে বানানো চরিত্র, বানানো গল্পের চাইতে লাইভ যে গল্পগুলো আছে মানুষের, এই গল্পের প্রতি আপনার প্রচন্ড টান আমি দেখেছি, আপনি ওইগুলোকে ধরার চেষ্টা করেন, যে না গল্প বানাবে কেন, গল্প এটা মানুষের জীবনে, তার শরীরের গন্ধের মধ্যে, তার এটিচিউডের মধ্যে যে গল্পগুলো আছে, এইটা ধরার যে প্রবণতা, আপনি কোথায় এটাতে বেশি
অনুভূত করেন? এটার একটা ঘটনা বলি। আমি কারণটা কি? কম্পিউটার সেন্টারে একবার এক জার্নালিস্ট আমাকে শুক্রবার দেখার পর ধরছে যে তুমি তো নিশ্চয়ই অমুক মাস্টার দ্বারা প্রভাবিত, ওই মাস্টার অমুক তমুক এইসব বলছে। তখন আমি তাকে হাসতে বলছি আমি দুঃখিত, আমি কোনো ফিল্ম স্কুলে পড়াশোনা করিনি, বাট আমি সিরিয়াসলি ঋণী আমার লিটারেচারের প্রতি। তুমি হয়তো জানো না, প্যারিস শহরে কিন্তু ওয়ালি বলে একজন রাইটার ছিল, যার লেখা দ্বারা আমি সাংঘাতিক প্রভাবিত। যদিও সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা পলিটিক্যাল অনেক রিডিং হচ্ছে এখন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু লিটারেচার হিসেবে সৈয়দ ওয়ালিউল্লাহ লিটারেচার বা ধরেন তারাশঙ্করের লিটারেচার বা মানিক বন্দ্যোপাধ্যায়ের লিটারেচার বা অদ্বৈত মল্লবর্মণের লিটারেচার, এই লিটারেচারের দ্বারা আমি ব্যক্তিগতভাবে আমার মানে মানে বোঝাপড়ার একটা পর্ব কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পর্ব পার হয়েছে, এবং সেই ছায়াতেই কিন্তু আমি এখনো বেরোতে পারিনি। এটা হচ্ছে আমার প্রেক্ষাপট। আর বর্তমান হচ্ছে আমি রাস্তাঘাটে সারাক্ষণ চরিত্র, আমি আর সারা কন্টিনিউয়াসলি চরিত্র নিয়ে কথা বলি, আপনারা জানেন না। গাড়িতে যাচ্ছি, দেখো ওই যে মেয়েটা দেখছে, ওই যে খাচ্ছে কিভাবে। হ্যাঁ, আমরা একদিন গাড়িতে যাচ্ছি একটা আইল্যান্ডের মধ্যে, খুবই নোংরা একটা ছেলে কাপড় চোপড় সব ইয়ে করে আইল্যান্ডে থাকে, তার পাশে একটা খুব নোংরা একটা মেয়ে, হ্যাঁ, খুবই এলোমেলো চুল জটাটা, কিন্তু ঝগড়া হচ্ছে, মিটাবার চেষ্টা করতেছে, এবং তার পাশে দিয়ে একটা V6 এসে দাঁড়াইছে, V6 এর লাইট ব্লিঙ্ক করতেছে, ওই লাইট ওদের চেহারায় পড়তেছে, হ্যাঁ, উপর দিয়ে মেট্রো রেল চলে যাচ্ছে, আর ওরা হচ্ছে নিচে দাঁড়ায়। মানে আপনি এই শটটা ক্রিয়েট করতে পারবেন। বা ধরেন রাত্রেবেলা আপনি যাচ্ছেন, হ্যাঁ, আমরা প্রচন্ড জ্যামের মধ্যে গাড়িতে যাচ্ছি, সামনে ট্রাকে দেখতেছি যে একটা ট্রাক, তার মধ্যে প্রায় 20-30টা মানুষ, মুখে গামছা পেঁচানো, হাতে শাবল আর কোদাল নিয়ে তারা যাচ্ছে। কোত্থেকে আসছে, কোথায় মাটি কাটতে যাবে আপনি জানেন না। একবার দেখলাম ট্রাকের পিছনে পুরো আস্ত একটা ফ্যামিলি, প্রচন্ড মন খারাপ করে তারা আসবাবপত্র, ফ্রিজ, টেলিভিশন, করোনার সময়, ঠিক আছে, পুরো লোডেড। ওটার মধ্যে একটা সোফার মধ্যে একটা ছেলে মোবাইল, সারাক্ষণ মোবাইল দেখে কি জানি দেখতেছে আর ব্রাউজ করতেছে, ওই ফ্রেমটা আপনি চিন্তা করেন। এই জিনিসগুলো চারপাশে ছড়ায় আছে, আর আপনি এই যে মানে দিনাজপুরের বাতালুর বাম্বার ফলানোর চেষ্টা করছেন, এটা আমাকে একদমই টাকা। ওই যে আমি যখন আপনি আমাকে বলে আপনার কি স্লিপিং ব্যাগ, আমি কখনোই থাকিনি স্লিপিং ব্যাগ কিভাবে ঢুকতে হয় আমি জানি না, গা চলে থাকি না কি চোখ আমি জানি না। আমাকে বলে যে এটা আপনার স্লিপিং ব্যাগ, এটা নেন, কাঁধে নেন, আর ব্যাগ এই নিয়ে আসলে। আমি তখন ঠান্ডা, একটু ঠান্ডা, ভালো ঠান্ডা, হ্যাঁ সরি ভালো ঠান্ডা। আমার তখন প্যানিক ডিসঅর্ডারের ক্রাইসিস, প্রতিদিন আমাকে ওষুধটা খেতে হয়। আর আমি তো কখনোই ওই প্রায় আমার 15 বছর প্রায় এই রোগে আমি ভুগছিলাম, এখন অবশ্য না। তখন ওষুধটা আমার সঙ্গে রাখতে হয়। আমি তখন রুমে আমাকে যখন ছাড়ছে যে তুমি তো এত দূরে যাচ্ছ, একা তো কোথাও যাও না, না আমার সঙ্গে তো ক্রু আছে, ডিরেক্টর আছে। কিসের ক্রু ডিরেক্টর? তুমি তোমার ওষুধ রেখেছি যথারীতি, এক রাত আমার যথারীতি পেনিং কিছু আমার পেয়ে বসছে, এবং আশেপাশে ক্যামেরাও নেই। যে ক্যামেরা থাকলে হয়তো বলতাম যে আমি এখন সব বন্ধ, গভীর রাত, সবাই ঘুমোচ্ছে, পরিবারের একদিন সব একদম শত রাত 3টার সময় গিয়ে রুমে আমি সারা শরীর কাঁপছে, আমার মানে মেডিকেলে যেতে হয় আর কি। তার উপর মানে বিরান নদীর মধ্যে আশেপাশে এই অবস্থার মধ্যে আমার যাচ্ছে। পরে আমি কাউকে পাই না, তারপরে রিয়াদের রুমে গিয়ে রাত্রে 3টার সময় রিয়াদের নক করে সাইমন ভাই কতটা নিষ্ঠুর শোনেন, বলে কি সমস্যা, কি মুভিসের সমস্যা কি হয়েছে? বলে মুভমেন্ট নাকি প্যানিক, কিসের প্যানিক দিয়েছিল, শয়তানি করে এবং আমি শুনতে পাচ্ছি ভাই রিয়াদ এসে আমাকে বলছে, আমি শুনতে পাচ্ছি মানুষ, একটা ডিরেক্টর এতটা নিষ্ঠুর হয়, আমি ভাই আমি তার চরিত্র, আমি এখানে না কিসের শয়তানি করতেছি, ভঙ্গ করেছে, অভিনয় করতেছে, আল্লাহ এতটাই নিষ্ঠুর হয় কি করে? আমি কাঁদবো না, আমি জাস্ট ও সবচেয়ে মজার ব্যাপার, এই ছাড়ে শুনে আমার ডিজার্ভ শেষ, আমি একবার একদম ওষুধ পানিটা খেয়ে আমি জাস্ট আল্লাহ যা করে, আল্লাহ যা করে 4:30টার সময় ক্রু কল, ওই দিনই সূর্য উঠবে তখন 5টার সময়, আমার 4:30টা ক্রু কল। কেন? আমার ক্রুরা ঘুম থেকে উঠে নড়াচড়া করতে অনেক সময় লাগে, ওরা একটুখানি ভাবে ধীরে সুস্থ উঠবে, একটু চা টা খাবে, আমার তো একদম ঘড়ি দেওয়ার টাইম দেওয়া আছে যে এই সময় উঠবে। তো 4:30টার সময় যদি আমি ওদেরকে না উঠাইতে পারি, 5টার সময় কিন্তু সে সেটে গিয়ে দাঁড়াইতে পারবে না আমার সাথে, ঠিক আছে, ঠান্ডার মধ্যে থাকবে। হ্যাঁ, এখন 4:30টার সময় যে ক্রু কল দেওয়া হয়েছে, এর মধ্যে 3টার সময় সে যদি আর্টিস্ট তোমাকে টোকায়, তখন তুমি কি করবে? আর তোমার মাথায় কি আর্টিস্ট, যে আর্টিস্ট যতটা ফ্রেজাইল হবে, যতটা ভালনারেবল হবে, যতটা ডেসপারেট হবে, তত তোমার ম্যাটেরিয়াল হবে। এখন যখন আমি ডিরেক্টর, তখন আমি কষাই,
কষায়পনার গল্প আর বলতেছে, এটা শুধুমাত্র কিন্তু কাস্টের জন্য না, এর জন্য লিখেছিল। আমি একটু বলি, যেমন একজন ছিল, একজন বেচারা, একজন ওর হচ্ছে ঠান্ডা লাগে, বেচারা ঠান্ডা লাগে, অল্প কিছুতেই ওর হচ্ছে অ্যালার্জি হয়, ওর ঠান্ডা লেগে যায়, ওর কাশি হয়, ওরে কি করছে, যে বোতল বোতল সর্ষের তেল নিয়ে আসছে। ওকে হচ্ছে সকালবেলায় একদম ইয়ে করে, ওকে 2 চামচ সর্ষের তেল খাইছে দিনে 3 থেকে 4 বার, ওকে 2 চামচ সর্ষের তেল, এই যে চামচে করে খাইতে হয়েছে। তারপর হচ্ছে মধু তো দাও ভালো, সর্ষের তেল, এবং ও খাচ্ছে। আপনি সর্ষের তেল খাইছেন? হ্যাঁ ভাই খাইছি, এবার না খাই যান সর্ষের তেল খেয়ে আসছে। এবং লিটারেলি মানে খুবই মানে নির্মম, বড় বড় নিপীড়ন, একদম বড় বড়। আমি দেখো শুটিং যে কদিন চলে সেই কদিনের আগে বা পরে কি আমার নির্মমতা ছিল, বা আমি এখনো তো আনন্দকে বলি বা মুভিসকে বলি যে আপনারা আমার সমস্ত নির্মমতার গল্প আউটরাইট বলেন, আমাকে গালি দেন, আমি না 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 কেন খুশি হবো বলি। এইটাও ডিরেক্টরের একটা প্রাপ্তি যে আর্টিস্ট তাকে ক্রু তাকে ওপেনলি বলতে পারতেছে। আমাদের এখানে কিন্তু ওপেনলি বলতে পারে না, আমাদের এখানে পিছনে গিয়ে বলে, বদনাম করে। ও যখন আমাকে বলবে বা তুমি যখন বলবে, আমি কিন্তু নিশ্চিত জানি তোমার আমাকে ভালোবাসাটা আরো বাড়বে, তোমার আমার উপর ডিপেন্ডেন্সি আরো বাড়বে। বন্ধু তুই লোকের মাছ আছে না, আদর করে ঘরে তোলো, ঘাট ধরে না আদর করে পুরো ক্যারেক্টারকে ঠিক করবে, খুবই সম্মান, খুবই আদর আল্লাহ করবে, সেটে বোঝা যায় ক্যারেক্টারের উপর কি ধরনের স্টিমুল লাগতে হবে। ক্যারেক্টার একটা না, ক্রু আছে। আমি আরেকটা বলছিলাম, যেমন আরেকজন হচ্ছে ক্রু, তার হচ্ছে যে শুটিং চলতেছে, শুটিং এর মধ্যে তার বিশেষ একটা দায়িত্ব আছে। এর মধ্যে হচ্ছে চাটা আসছে, তো সে হচ্ছে কোনো একটা কারণে মানে শুটটা শেষ হওয়ার আগে সে গিয়ে বসে চাটা একদম নিয়ে নিচ্ছে। তারপর যে কাণ্ডটা তার সাথে করা হয়েছে, গিয়ে তারপর হচ্ছে ডিরেক্টর এসে দেখলো যে চা খাচ্ছে, আরো 5টা চা আছে। তো বলছে যে আপনি চা খাইছেন? হ্যাঁ খাইছি। ওকে ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। কিন্তু আরেকটা এভাবে আরো বাকি 5 কাপ। কেন 6 কাপ? এটা ইচ্ছে করে করেন আপনি? বলেন এটা কি ইচ্ছে করে করেন? শুনেন, যে সিচুয়েশনে শুট করি সেই সিচুয়েশনে একটা সেকেন্ড খুব ইম্পর্টেন্ট না, অনেক সময় বুঝতে পারছেন না? আপনি মজা নেন আমি প্লে করে আমি ওদের কাছে আগে পরে কিন্তু বারবার ক্ষমা চাই, এখনো ক্ষমা চাই, ঠিক আছে, এবং এখনো আনন্দ করে গল্পটা বলে, ঠিক আছে, এখনো খুব আনন্দ নিয়ে গল্পটা বলে। এই যে গল্পটা বললো না, ওকে তুই সারা জীবনে গল্পটা বলবে না। আপনি একটা জিনিস খেয়াল করছেন যে আমার সাথে যারা কাজ করছে তারা আমার উপর যত রাগই করুক, তারা একদিনও কথা বলি, আজকে বলি মানে মানে বলা উচিত আজকে, এটা এমন একটা মুভি। আমি তো শুধু আপনার এই অন্যদিনেই কেবল আমি সহযোগী মানে কি বলে সহযোগী হস্ত হিসেবে আমি তার সঙ্গে আপনাকে কাজ করেছি দিনের পর দিন। তো আমার একটা জার্নি ছিল 2014 থেকে প্রায় ওই শিকলবাহার, তখন তো শিকলবাহার ছিল না, তখন শঙ্খধ্বনি ছিল। শঙ্খধ্বনি যখন ছিল তখন ওটা আমি আমার হাতেই রিলাইজ করেছি 5 বার। আপনি তার আগে কতবার করেছেন এরপর এরপর তো আপনি করেছেন। আমার ওই সময় একটা খুবই একটা গল্প বলি, মনে করি না কিছু। না তো আপনি আমাকে প্রচন্ড রকম গালাগাল করতেন, কি এগুলো লেখেন, খুব মুখ খারাপ করে বলতেন, কি লেখেন ছুঁড়ে মারতেন। ভাই আমি আপনার রুমে হয়তো কেউ না, কিন্তু আমি বাইরে তো ভাই আমার নাম রামান নজরুল, আমি কবি, আমার একটা সামাজিক অবস্থান আছে, আমি একটা সাংবাদিক, আমার নানা পরিচয় আছে। আমি আপনার এই মানে ব্রুটাল ব্যবহার দেখে আমি তাকে থাকতাম। এরপর একদিন আপনি আমার সীমাহীন বকাঝকা করেছেন এবং এত লেম লেভেলের বকাঝকা করেছেন। আমি জাস্ট আপনার বাসা থেকে আমার বাসা পর্যন্ত প্রায় কত মাইল, 9 মাইল পর আমি কান্না করতে আসি। আচ্ছা এরপর না এটা এই নয় যা কান্না করে আপনাকে অভিসম্পাদ করেছেন যা আমি আমার মুখোমুখি হচ্ছিলাম যে আপনি আমাকে বলছেন আপনি ঢাকা শহরে কি করেন, এই করেন কি আপনি এতদিন ধরে আমার এই বকাঝকা করছেন কেন? না আমি পুরো জীবনটাকে ওয়েস্ট করলাম এই কারণে। আপনার বকাঝকা তো আছে, আবার আমার এটাও মনে হচ্ছিল যে ভাই তখন 40-এর কাছাকাছি, মানে যখন চালসিতে মানুষ পৌঁছাচ্ছে তখন এটা আপনি আমাকে বলতেন একটা মুভিস চালসি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ঘটনা বারবার বলতেন। এবং চালসে আমি শব্দটা খুবই জানি, কিন্তু চালসিকে অনুভব করেছি কিন্তু আপনাদের কিছু আমার শিক্ষক আপনার মধ্য দিয়ে, যে আসলে আমি তখন 37-38 বছর বয়স, আমি চালসিতে ঢুকছি, এই যে মুহূর্তটা আপনার গালাগাল খেয়ে আমি কাঁদতে কাঁদতে বাসায় ফিরছি, এইটা
ওই যে বললাম যে এত কষ্ট দিচ্ছেন, এত ব্রুটাল ব্যবহার করছেন, আবার এটা রেজাল্টটাও যখন এত মধুময় রেজাল্ট আমরা পাচ্ছি এটা, এবং তখন শিক্ষক হিসেবে আপনার প্রতি আমার মাধ্যমেই আছে, তখন আমার খুব ভালো লাগে যে না ঠিক আছে, খুব অভিমান হয়, এরপর ভালো লাগে। তো আমি এটা বলছিলাম যে কেন যে আপনার নাম তো কামার আহমদ সাইমন, এটা আপনাকে বলি যে আপনার নাম কিন্তু কামার, কামার মানে লোহা পিটায় মানুষ করা। তো এই ক্ষেত্রে এটা ভালো যে আপনি লোহা পিটায় মানুষ করতে পারেন, যেটা ভাই আপনার এই গুণটা আছে। হ্যাঁ, লোহা পিটানোর সময় একটু দেখে শুনে খুব কম করবেন আর কি। আমি এই সুযোগে আপনার এবং আপনার মারফতে আমার সমস্ত যারা আমার কথা এক ধরনের শুনে বিশ্বাস করে ভরসা রেখে ভালোবেসে যারা একদিনের জন্য আমার সাথে যারা পথ চলছে তাদের সবার কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার করে একটা কথা বলতে চাই যে প্রতিটা ক্রু, প্রতিটা কাস্ট, প্রতিটা মানে মেম্বার অফ দ্য টিম কিন্তু প্রতিদিন অল্প অল্প করে ডিরেক্টরকে তৈরি করে। আমি কিন্তু আপনাদের সবার রিফ্লেকশন একই সাথে। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আমি কোনো এমনি এমনি বলছি না। এই আজকের আমি কিন্তু ঠিক শিকলবার আমিটা না, এবং অন্য দিনের আমিটাও না। প্রতিদিন কিন্তু এই প্রতিটা রিফ্লেকশন, প্রতিটা দেনা পাওনার মাধ্যমে আমরা কিন্তু একজন আরেকজনকে গড়াপেটার মধ্যে থাকি। গড়াপেটার মধ্যে যেটা হয়, আমি আজকে সারাকে সঙ্গে বলতেছিলাম যে পৃথিবীর যে কোনো রাগ কিন্তু ভুল বোঝাবুঝি, একমাত্র ফিলিস্তিন আর ইসরায়েল ছাড়া বাকি সমস্ত কেউ ইন্টেনশন খারাপ না, ওটা আমি ফিল করি প্রত্যেকেরই কম বেশি। মানে আপনারা জানেন না, মানে আমি আপনাকে বলতেছি না, এই যে ধরেন আরিফ আছে, সাইফ আছে আমাদের টিমে, বা এই যে রিয়াদ আছে, হ্যাঁ প্রত্যেকেই, বা মারুফ ছিল পুরাটা সময়, এই প্রত্যেকেই যে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে যে মানে একটা অন্ধ ভক্তি নিয়ে, একটা অন্ধ শ্রদ্ধা নিয়ে যে উনি বলছেন এটা করতে হবে, এটাও কিন্তু একটা ডেঞ্জারাস চাপ। এটা হচ্ছে কুরবানের দিন সকালবেলা ওই হেড কষাইটার মতো, যে গরুতে দড়ি বান্ধার টান মারা হচ্ছে, এখন গরুটা পড়বে এবং ওই মুহূর্তের মধ্যে জবাই হবে। প্রোডাকশন হচ্ছে ওই মোমেন্টটার মতো, যখন লিড কষায়ের মায়া মহব্বতের সময়। আগে পরে আপনি গরু যতই আদর যত্ন করেন, পরে আপনি যতই ভালো মাংস রাখবেন, ওই মুহূর্তটা, ওই হেড কষার অবস্থা, যে গায়ে রক্ত লাগবে, আপনি ব্যথা পাবেন, চাকু দিয়ে হাতও কেটে দেবেন, কিন্তু ওইখানে যদি এক চুল এদিক ওদিক হয়, আসলে ওটা কিন্তু অন্য জিনিস হয়ে যাবে। বিকল বাহার মানে ওই সময় সংকট ধ্বনি স্ক্রিপ্ট যখন লিখি, মানে আমি তো স্ক্রিপ্ট তো লেখা আপনার কাছেই শেখা, তখন আপনাদের স্ক্রিপ্টের মেন কোনটা, আমি সাব এডিটর হিসেবে আমি যখন টেবিলে এডিট করছি সেটা একরকম, স্ক্রিপ্ট এই যে বিটিভি ঘটনার স্ক্রিপ্ট আপনি বলছিলেন বিটিভি থেকে বেরোন তো, আমি তো আসলে চাঙ্গায় কক্সবাজারে ছিল, আমাকে তো অপ্রিয়ন্ত বাংলা প্রবন্ধ পড়ে পড়ে শিখতে হয়েছে, এবং বাংলা তো আমার মাতৃভাষা না, শুধু মাতৃভাষা না, আমার মাতৃভাষা তো চাঙ্গায়, কিন্তু আমি যখন এই প্রবন্ধ পড়ে পড়ে, কবিতা পড়ে পড়তে বাংলাটা শিখেছি, ফলে আমার স্ক্রিপ্টের ধরনটা উঠেছিল ওই সময় 13-14 সাল। কিন্তু আপনি আমাকে গাঁজা মেরে মেরে এখান থেকে, গদা মেরে মেরে পিটে পিটে এখানে ঠিক করছেন। এমনি আমি একটা গন্ধকাতর মানুষ, গন্ধ আমাকে 3000 বছর অব্দিবোধ মায়ের পেটেও নিয়ে যায়। কিন্তু আপনি যখন একটা চরিত্র বানাচ্ছেন, আমার কাছে অদ্ভুত শিক্ষার ব্যাপার আমার, ইভেন সেটা আমার ইয়েতে, আমি এমনি বলছি না, অন্যদিনও আমার এই শিক্ষাটা আমার হয়েছে, সেটা রিলেট করছি। গন্ধ মানে প্রত্যেকটা চরিত্রে কিন্তু মুভিতে একটা গন্ধ আছে। আমি নগদে ওই যে আপনি যখন ওই সাগর, রুবা বা এই ক্যারেক্টারগুলো তৈরি করছেন, প্রত্যেকটা চরিত্র যখন আমিও তৈরি করছি, প্রত্যেকের গন্ধ, গায়ের গন্ধ পাই জান। যখন আপনি এই ক্যারেক্টার সিলেক্ট করছেন যে মুভিজ কাস্টিং এইটা কেমন, আমি তখন আপনাকে বলছি যাচ্ছেন ওর গায়ে ওই গন্ধটা নাই, ওই বৃষ্টির গন্ধটা ওর গায়ে নাই, ওই জঙ্গলের গন্ধটা এর গায়ে নাই, মানে এটা নাই আসলে। এবং মানে দুঃখের তো মানে গন্ধ আছে। ঠিক আপনি যখন আমাকে চরিত্রটা দেখা দিচ্ছেন যে মুভিজ চরিত্রটা কিন্তু মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশের মানে বাংলাদেশের লোক, মধ্যপ্রাচ্য ছিল দীর্ঘদিন, এরপর ওর ক্যারেক্টারটা এরকম, এখান থেকে দক্ষিণবঙ্গে যায়, একটা চরিত্র। আমি তখন দক্ষিণবঙ্গের মানে ওই সোনা মাটির গন্ধ আমি পাচ্ছিলাম, ঢাকার এই অদ্ভুত শহরের গন্ধ আমার শরীরে লাগতো। আমি ও ফিল করতে হতো না যখন চরিত্রটার মধ্যে ঢুকে, জানি খুব ছোট সময় হয়তো আমি স্ক্রিনে আছি, খুবই কষ্ট পেয়েছেন 6টা দিন শুধু আমাকে এইটুকু পর্যন্ত রাখা হয়েছে, আমি খুব কষ্ট পেয়েছি। কিন্তু আমি ওই সময় আমি স্ক্রিনে দেখছি, তো সত্যি গন্ধওয়ালা লোকটা, যদিও ভাষাটা ঠিক না, ঠিক খুব দ্রুত আমার মতো দ্রুত কথা বলছে, বলে না আপনি এইভাবে এই লোক এই লয়েই কথা বলবেন,
আমি তখন মানে ওই গন্ধটা খুঁজে পাইছি স্যার সত্যি স্ক্রিনে হ্যাঁ স্ক্রিন আমি পাচ্ছি না এই সত্যি তো এই গাড়িতে ওই গন্ধটা আছে আপনি না আসলে না আসলে আসলে ওই ক্যারেক্টারটা আপনি কিন্তু তখন আমার ভালো লাগছে স্ক্রিনে কিন্তু আপনাকে দেখা না না রিয়েলি আমি খুব কম সময়ের জন্য দেখেছি দেখার পর আমার মনে হচ্ছে না না আমার হচ্ছে মফিজের একটু আগে ওই যে মফিজ বলছেন ওখান থেকে আমি একটা কথা মনে পড়লাম আর তাই হচ্ছে করছে ওই যে তুই বলছিলেন না যে ভাষা ওই যে মানে খুব দক্ষিণ না 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 এই বিটিভিও বিটিভিও ভাষা এটা থেকে হচ্ছে আমি কয়েকদিন আগে হচ্ছে কি কারণে জানি আবার শিকলবার স্ক্রিপ্টটাকে আবার একটু করতে হচ্ছিল তো আমি ওখানে হচ্ছে একটা জায়গায় দেখছিলাম একটু পর পর এই শব্দ কেঁপে কেঁপে উঠছে ফাইনাল স্ক্রিপ্টে নাই না 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 ওটা ওর কেঁপে কেঁপে উঠছে আমি এই যে মুভিটাকে কেঁপে কেঁপে আমি হচ্ছে শেষে যেটা হচ্ছে মানে অন্যদিন যেটা একটা অন্যদিন নিয়ে করি যে মানে অন্যদিনটা আসলে কি ছবি মানে এটা কি মানে এটা কোন ধরনের ছবি যে ইজম টিজম অনেক কিছু জানতে চাইছে এটা ভাষা কি এটা কি সিরিয়ালিস্টিক ছবি না এটা কি কোন ইজমের পরে আসলে এটা কি কোনো ইজমে পড়ে নাকি পড়ে না মানে এটা তোমার টেকটা কি পরে তো আমি উনি উত্তর জায়গায় আমি যে নর্মাল মুভিজ ওখানে যে চরিত্রটি করছে না জাদু বাস্তব চরিত্র বা সুরিয়ালিস্টিক চরিত্র যেটা যেটাই বলে না অদ্ভুত না এরকম ধরেন যে আমার আশপাশে যতগুলো চরিত্র ঘুরছিল সবগুলো ভাই এক জাদু বাস্তব গল্পেরই একটা চরিত্র কেমনে কোথেকে এসছে কেমনে এটা তৈরি হচ্ছে কার হয়ে ওখানে খেলছে এটা আমাকে যদি বুদ্ধিবৃত্তিক খুবই এটা মানে বুদ্ধিবৃত্তিক কথা না বলে তো কোন ফ্রেমে কোন টাইপের ছবি এগুলো বলে না বললে এখানে মানে ছবি চলে না তো এগুলো স্যার ভাই উত্তর দেন এখন আসামি আসলে ছবিটা কোন ধরনের এটা বোধহয় নির্মাতার উত্তর দেওয়াটা ঠিক না মানে নির্মাতা কিন্তু সবসময় আমি যেভাবে নির্মাণ করি জেনারিক্যালি সবার জন্য এগুলো আমি বলছি না আমি সবসময় চেষ্টা করি যে আমি আগে যা করছি তা যদি রিপিট না করি এক নম্বর দুই নম্বর হচ্ছে যে এই মুহূর্তে আমাকে কি প্রপোজ করছে এটাকে আমি ম্যাক্সিমাম এক্সপ্লয়েট কেমন করতে আমি যাই পরিকল্পনা করি না এই মুহূর্তে আমাকে কি প্রপোজ করছে তার মধ্যে কি আছে সেটা খোঁজার চেষ্টা করি সেটা খুঁজতে গিয়ে ডেফিনেটলি আমার পঠন পাঠনের কিছু চাপ তো আসে বোঝাপড়ার চাপ তো আসে ছবি দেখার চাপ আসে মার্কেটদের আমি পুরনো ব্যাপক ভক্ত তুমি জানো আমি জাদুবাস্তবের কথা আপনি যেহেতু বললেন এবং এটা আপনি বললেন বলে বলছি না এটা সেদিন ছবি দেখেও কয়েকজন কিন্তু অন ক্যামেরা বলছে যে রিয়েল এবং মানে আনরিয়েলের মাঝখানে কোথায় জানি হ্যাং করতেছে ছবিটা মানে আসলে কি রিয়েল না আনরিয়েল বুঝতে পারতেছি না তো ওইটে একটা তো চেষ্টা ছিল কারণ অন্যদিন নামটাও কিন্তু এরকম যে আসলে এই দিনটা রিয়েল না অন্য আরেকটা দিন আসবে এখন যে দিনটা আমরা দেখতেছি এটা আসলে ঘটছে না এটা অ্যাজ ইফ আপনি মানে প্রচন্ড ভাবে ড্রাঙ্ক হয়ে ঘুমাইছেন পরদিন সকালবেলা আপনি এক ধরনের হ্যাংওভারের মধ্যে আছেন এটা আমাকে জিজ্ঞেস করছিল ইটফাতে আমার তো একই সঙ্গে আমরা সবসময় অন্যদিনই বসবাস করি হ্যাঁ আমরা কি আসলে অন্যদিনের আশায় মানে আমরা কিন্তু আসলে মানে মোমেন্টে কখনোই থাকি না আমরা কিন্তু সবসময় যে এখান থেকে বের হয়ে করে যাবো কালকে সকালে কি করবো পরশুদিন আগামী সপ্তাহে আমার কি হবে এক মাস পরে আমরা কোথায় বেড়াতে যাবো এক বছর পরে আমি কোথায় পৌঁছাইতে চাই কিন্তু মোমেন্টে আমরা যে লিভ করি সেই মোমেন্টে কিন্তু আমরা কেউ থাকি না তো ওই জায়গাটা নির্মাতা হিসেবে আমার কাছে আজও একটা মানে মানে কি বলবো একটা আকর্ষণের জায়গা যে ধরেন আপনার চরিত্রটা ভেঙেই আবার একটা চরিত্র হয়ে যাচ্ছে হারুন ভাইয়ের চরিত্রটা ভেঙে আরেকটা চরিত্র হয়ে যাচ্ছে এবং প্রত্যেকে কিন্তু তাদের একটা নতুন চরিত্রে রূপান্তরিত হচ্ছে এবং রূপান্তর প্রক্রিয়া যখন একটা চরিত্র আরেকটা চরিত্রের মধ্যে যখন মিলমেশ করতেছে একটা তাদের মধ্যে একটা ব্রিজ তৈরি হচ্ছে এবং সেই ব্রিজটা কিন্তু এই মুহূর্তের স্পেসটা তৈরি হচ্ছে প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছে সেই প্ল্যাটফর্মটা ডেফিনেটলি রিয়েল এবং আনরিয়েলের মাঝখানে